বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। অগাস্টেই বন্ধ হচ্ছে অনেকের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, নবান্ন থেকে কারা বাদ পড়ছেন জানা গেল অবশেষে। সুপ্রিম কোর্টের শর্ত মানবে না সিজেপি, সৌরভ দাসের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। নবান্নের টোল ফ্রি নাম্বারে কারা ফোন করলে বিপদ, সাবধান বার্তা মুখ্যমন্ত্রী। ভারতের ওপর 100% শুল্ক চাপানোর তোড়জোড়, মার্কিন সেনেটের এই পদক্ষেপে কি বড় বিপাকে পড়বে দিল্লি? নিয়োগ করেছিলেন মমতা, রাজ্য তত্ত্ব কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারের। জনগণনা শুরু হতেই রাজ্যে ফিরছে মর্নিং স্কুল, রাজ্যে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বড় বয়ান। বিশ্ববিদ্যালয় চত্বরে চরম মর্মান্তিক পরিণতি, জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তরুণী পিএইচডি গবেষক। মুষলধারে বৃষ্টি, জুতোর গ্রিপ উধাও, সব বাধা পেরিয়ে কমনওয়েলথে 10,000 মিটারে ইতিহাস গুলবীরের। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছাত্রদের উপর গুলি চলেছে, লোকসভায় বিস্ফোরক, রাহুল গান্ধী মুলতবি সংসদ। অপরাধমূলক রেকর্ড না থাকলে মুক্তি দিতে হবে নাবালকদের, নিট বিক্ষোভে বড় নির্দেশ আদালতের। বিদেশ যাত্রায় কলকাতা হাইকোর্টে ধাক্কা, চোখের চিকিৎসার অনুমতি চেয়ে সোজাসুজি সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 75, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 3 লক্ষেরও বেশি মানুষ, মৃতদের পরিবারের জন্য 9 লক্ষ ক্ষতিপূরণ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা পাবে টাকা, মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন থেকে যোগ্যতা জানান। সরাসরি বিজেপিতে নয়, এনসিপিআর মাধ্যমে এনডিএ বিলীন। আমাকে ক্লাসরুম থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সংসদে দাঁড়িয়ে নিজের ছাত্রাবস্থা মনে করালেন নাড্ডা। কেন জানে? সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক অভিষেক, সরকারি কি বাধা দিচ্ছে উন্নয়নমূলক কাজে? সুপ্রিম কোর্টে নতুন মামলা, জরুরি শুনানির আর্জি চলাকালীন লাইভের অডিও মিউট থাকবে, কেন এই কড়াকড়ি? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় কিভাবে পাবেন কার্ড, শর্ত না মানলে বাতিল অ্যাপ্লাই। উপরে ভগবান নিচে প্রধান, দিন শেষ। পঞ্চায়েত সংশোধনী বিল পাশ বিধানসভায়, বিরোধীদের ধুয়ে দিলেন জগন্নাথ তরুণজ্যোতি। ভোপালে ব্যারিকেড ভেঙে ঢুকছে হাজার হাজার ট্রাক্টর, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার কৃষকদের। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। নিজের পদত্যাগপত্রে সঞ্চিতা জানিয়েছেন, তথ্য কমিশনের তাকে জানিয়েছেন যে রাজ্য সরকারের ইচ্ছে তিনি যেন আর তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন না করেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, যেহেতু রাজ্য সরকার তাকে ওই পদে বহাল রাখতে আগ্রহী নয়, তাই তিনি স্বেচ্ছায় তথ্য কমিশনের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, প্রায় 1 বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে পশ্চিমবঙ্গের রাজ্য তথা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করেছিলেন। সঞ্চিতা কুমার 1990 ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা অর্থাৎ IRS এর আধিকারিক। এর আগে তিনি দীর্ঘদিন আয়কর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। পরে আয়কর দপ্তরে দায়িত্ব পালন হয়ে গেলে অবসর গ্রহণ করেন। প্রশাসনিক ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সেনেট এমন একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় আলোচনার জন্য অনুমোদন করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উপর এক বিশাল ও গভীর চাপ সৃষ্টি করতে পারে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ রাশিয়ার তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বিশাল আয়ের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরও সম্বলিত একটি বিতর্কিত বিলকে আলোচনার জন্য প্রাথমিক সবুজ সংকেত দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে আলোচনার জন্য প্রাথমিক অনুমোদন হলো মূলত বিল পাশের দীর্ঘ পথের প্রথম বড় পদক্ষেপ। যদি শেষ পর্যন্ত এই বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউসেও পাশ হয়ে যায়, তবে তা সরাসরি দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার পরিধি ব্যাপক মাত্রায় বৃদ্ধি করবে। এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও জ্বালানি কেনা ভারতের মতো প্রধান দেশগুলির ওপর এক ধাক্কায় 100% পর্যন্ত চড়া শুল্ক আরোপ করার নিরঙ্কুশ ক্ষমতা মার্কিন প্রশাসনের হাতে চলে আসবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ার চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে ওয়াশিংটনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং ক্রেমলিনের বিরুদ্ধে আরও কঠোর আগ্রাসী অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার তীব্র দাবি জানান। বিশ্লেষকদের মতে এই বিলটি নিয়ে সেনেটে আলোচনা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 86টি ভোট পড়েছে এবং এর বিপক্ষে মাত্র 12টি ভোট পড়েছিল। এই ভোটাভুটির মাধ্যমে বিলটি প্রাথমিক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় সফলভাবে সম্পন্ন হলো, তবে আইন হিসেবে পূর্ণতা পাওয়ার আগে এটিকে আরও দীর্ঘ আলোচনা এবং চূড়ান্ত ভোটাভুটির মুখোমুখি হতে হবে। এই সম্ভাব্য আইনটির মূল লক্ষ্য হলো ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক আক্রমণের জেরে মস্কোর উপর অর্থনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেওয়া। এই খসড়া বিলে শুধুমাত্র রুশ শীর্ষ কর্মকর্তাদের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করাই নয়, বরং ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং আজারবাইজানের মতো দেশগুলির উপর অত্যন্ত চড়া শুল্ক চাপানোর কঠোর বিধান রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল সস্তায় রুশ জ্বালানির উপর এই উদীয়মান অর্থনীতিগুলির নির্ভরশীলতা চিরন্তরে কমানো এবং রাশিয়ার তেল রপ্তানির নির্ভর জাতীয় আয়ের উৎসের উপর মারাত্মক চাপ সৃষ্টি করা।
টোল ফ্রি নম্বরে ভুল ও মিথ্যা তথ্য প্রদানকারীদের সাবধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা, টোল ফ্রি নম্বরগুলিকে অপব্যবহার করবেন না। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই নম্বরগুলি ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সরকারকে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরগুলিতে ফোন করে যদি কেউ মিথ্যা ও ভুল তথ্য সরবরাহ করে, তার বিরুদ্ধে আইনে যা বলা হয়েছে সেই পথেই যে হাঁটবে তার সরকার বলেও সাফ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের, বারবারই একথা স্পষ্ট করে বলেন মুখ্যমন্ত্রী। এবার সিন্ডিকেট রাজ থেকে কাটমানি, অবৈধ রোড ট্যাক্স থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার হেল্পলাইন নাম্বার শুরু করলো। লোকসভায় বুধবার অ্যান্টি পেপার লিক বিল নিয়ে আলোচনার সময় সুর চড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির জান্তার মন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশি দমনপীড়ন নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তিনি। রাহুলের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে প্রতিবাদী পড়ুয়াদের উপর গুলি ও পেলেট গান চালানো হয়েছে। এই মন্তব্যের পরে শাসক দলের সাংসদের প্রতিবাদের জেরে উত্তাল হয়ে ওঠে সংসদ। এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি আমাদের ছাত্রদের রক্তে পেলে ঢুকিয়ে দিয়েছেন। ভারতের ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ তিনি দিয়েছেন। গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টির নেতৃত্বে আয়োজিত সংসদ চলো আন্দোলনের সময় পুলিশি সংঘর্ষের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন কংগ্রেস নেতা। ওই দিন পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও স্বচ্ছতার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং পেলেট গান ব্যবহার করেছিল দিল্লি পুলিশ, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। আগামী 16 আগস্ট রাজ্য জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে আয়ুষ্মান দিবস। ওই বিশেষ দিনে রাজ্যের 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 40 লক্ষ প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগের আয়ুষ্মান ভারত কার্ড। তবে যারা বয়স বা নির্দিষ্ট সামাজিক মানদণ্ডের কারণে আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তাদের চিন্তার অবসান ঘটিয়ে বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর জন্য সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। গত 22 জুলাই রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর 25 জুলাই স্বাস্থ্য দপ্তর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও শর্তাবলী প্রকাশ করেছে। কি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা? এই প্রকল্পের আওতায় প্রতিটি তালিকাভুক্ত পরিবার প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে বর্তমানে আয়ুষ্মান পোর্টালে পুরনো স্বাস্থ্যসাথী প্রকল্পের তথ্য যুক্ত করার কাজ চলছে। যতদিন পর্যন্ত প্রত্যেকের হাতে নতুন কার্ড পৌঁছচ্ছে, ততদিন স্বাস্থ্যসাথী পরিষেবা চালু থাকবে। ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে বিনামূল্যে ডিজিটাল কার্ড সংগ্রহ করতে হবে। রাজ্যের গ্রামীণ প্রশাসনের স্বচ্ছতা আনা এবং উন্নয়নমূলক কাজকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল ভোটে পাশ হলো পঞ্চায়েত সংশোধনী বিল। নতুন এই আইনের ফলে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের প্রশাসনিক ও আর্থিক একচ্ছত্র ক্ষমতায় গুরুত্বপূর্ণ রদবদল ঘটানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পঞ্চায়েতের যে কোনো অর্থ বরাদ্দের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিবের স্বাক্ষর বাধ্যতামূলক। প্রধান শুধুমাত্র প্রশাসনিক অনুমতি প্রদান করবে। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, পঞ্চায়েত স্তরে দীর্ঘদিন ধরে প্রধানদের অনুপস্থিতি বা অনিয়মের কারণে 100 দিনের কাজে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প থমকে যাচ্ছিল। সেই অচলাবস্থা কাটিয়ে প্রশাসনিক ধারাবাহিকতা ও স্বচ্ছতা ফেরাতে আইন সংস্কার করা হলো। বিধানসভায় শাসক বিরোধী তপ্ত বাকযুদ্ধ বিল পাশকে কেন্দ্র করে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। বিলটির সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। প্রথমে জল্পনা, পরে কল্পনা, তারপর ফের জল্পনা। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদকে সরাসরি বিজেপিতে যোগ দেবেন নাকি এনসিপি এর মাধ্যমে এনডিএ শিবিরে বিলীন হবেন? সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পরও বিদ্রোহী 20 রাজনৈতিক ভাগ্য অনেকটাই নিশ্চিত ছিল না, কিন্তু অনিশ্চিততা বা কয়দিনই বা থাকবে। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে এবার লোকসভায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এর সঙ্গে একই আসনে দেখা গেল বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকে, এবং তার পেছনের সারিতে বসেছিলেন শতাব্দী রায়, জুন মালিয়ারা, এবং এনসিপি এর মাধ্যমে এনডিএ শিবিরে বিলীন হলেন বিদ্রোহী 20। প্রসঙ্গত, বাংলায় তৃণমূলের পরিষদীয় দল মমতা অভিষেকের হাতছাড়া হওয়ার পর দিল্লির সংসদীয় দলে বিদ্রোহ শুরু হয় এবং লোকসভায় সে বিদ্রোহ শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। শতাব্দী রায়সহ একে একে সব যোগদান বিদ্রোহী ব্লকে। সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগদানের পরেই বিদ্রোহী শিবির চাঙ্গা হয়ে ওঠে। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথমে অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, পরে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে আলোচনায় বসেন। এদিকে ততদিনে 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিতে যোগ দিয়ে ঘোষণা করেন তারা এনডিএকে সমর্থন করবেন। ভারী বর্ষণ ও চরম প্রশাসনিক গাফিলতির জেরে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গনে ঘটে গেল এক মর্মান্তিক ও হৃদয় বিদারক দুর্ঘটনা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে জমে থাকা বৃষ্টির জলের মধ্যে উন্মুক্ত বিদ্যুৎ সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 28 বছর বয়সী এক সম্ভাবনাময় পিএইচডি গবেষকের। নিহত তরুণীর নাম জ্যোতি যাদব। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অত্যন্ত মেধাবী গবেষক হিসেবে কর্মরত ছিলেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর চাওয়ার হতে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনে
ভবনের সামনে জড়ো হয়ে প্রবল বিক্ষোভে সামিল হন এবং উপাচার্যের অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন। আন্দোলনকারী পড়ুয়াদের স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বেহাল পরিকাঠামো, জমাজল, অরক্ষিত বৈদ্যুতিক ব্যবস্থা নিয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ করেনি, যার ফলে আজ একটি তাজা প্রাণ ঝরে গেল। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে ঘটনার দিন মঙ্গলবার মুষলধারে বৃষ্টির পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছিল। সেই সময় নিহত গবেষক জ্যোতি যাদব গার্লস হস্টেল নাম্বার 8 থেকে হেঁটে হস্টেল নাম্বার 10-এর দিকে যাচ্ছিলেন। রাস্তায় জমানো জল এড়ানোর উদ্দেশ্যে তিনি একটি কাঁচা রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই রাস্তার পাশে অবস্থিত একটি উন্মুক্ত বৈদ্যুতিক জাংশন বক্স বা বৈদ্যুতিক সরবরাহের মাধ্যমে জল চুইয়ে পড়ে বিদ্যুৎ লিক করছিল। সে লুকায়িত বিদ্যুতের স্পর্শে আসা মাত্রই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তারপর তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চণ্ডীগড়ের সেক্টর 16 সরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। তরুণী গবেষকের আকস্মিক প্রয়াণে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।